This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH টোটকাটা স্পেশালের শুরুতেই প্রতিদিনের মতো আপনাদের বিগ বলে দেখাবো টপ 10 ব্রেকিং। দেখুন 1 নম্বর ব্রেকিং, পাকিস্তানের চর সন্দেহে গ্রেফতার সিআরপিএফ জওয়ান। বড় ভয়ঙ্কর খবর, পাকিস্তানের চর সন্দেহে গ্রেফতার। দিল্লি থেকে সিআরপিএফ জওয়ানকে গ্রেফতার করেছে এনআইএ। 3 নম্বর, কি তথ্য পাওয়া গেছে? 2023 থেকে পাকিস্তানকে তথ্য পাচার করত মতিরাম জাট, দেশের সঙ্গে গাদ্দারি, সেটাই সন্দেহ। 4 নম্বর ব্রেকিং, ভারতে ভোটার কার্ড তৈরির ছক বাংলাদেশি আজাদের, পুরো নাম আজাদ শেখ। কালীঘাটে এক পুলিশ অফিসারকে ধাক্কা দিয়েছিল, পরে যখন পুলিশ কেসটা এগোয়, গাড়ি চালাতে সময় ধাক্কা দিয়েছিল, পরে দেখা যায় তার কোনো কাগজপত্রই নেই। কিন্তু কি আছে, মানে এদেশে থাকার বৈধ কাগজপত্র নেই, কিন্তু কি আছে? আজাদ শেখের কাছে আয়ুষ্মান ভারতের কার্ড। বাবুল, এদেশে থাকার বৈধ কাগজ নেই, কিন্তু আয়ুষ্মান ভারতের কাগজ জোগাড় করে ফেলেছে, সে কার্ড জোগাড় করেছে, এটাও সাংঘাতিক খবর। 6 নম্বর, স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়ার হুমকি মেল। স্বাস্থ্যকর্তাদের কাছে মেল আসে, শুরু হয়ে যায় উদ্বেগ এবং তল্লাশির তৎপরতা। পরবর্তী ব্রেকিং, 7 নম্বর ব্রেকিং, স্বাস্থ্য ভবন জুড়ে তল্লাশি বিধাননগর পুলিশের, যদিও শেষ পর্যন্ত কিছুই পাওয়া যায়নি। 8 নম্বর ব্রেকিং, চাকরিহারা শিক্ষকদের গলায় এবার দিল্লি চলো ডাক। আজকে রাজ্য সরকারের সঙ্গে অর্থাৎ শিক্ষা দপ্তরের সঙ্গে সচিবদের সঙ্গে বৈঠক ছিল। 9 নম্বর, প্রবল বৃষ্টির পূর্বাভাস, বাংলায় দুর্যোগের মেঘ, নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। বুধবার সেই নিম্নচাপ প্রবল হতে পারে এবং শুক্র শনি ভারী বৃষ্টি হতে পারে, দক্ষিণবঙ্গ আগে, তারপরে উত্তরবঙ্গ। 10 নম্বর ব্রেকিং, শেষ ব্রেকিং, বাংলাদেশে সরকারি কর্মীদের আন্দোলন নিষিদ্ধ। অধ্যাদেশ জারি করে ইউনুস কায়দা করে সরকারি কর্মীদের আন্দোলনকে স্তব্ধ করে দিচ্ছে। এখন ঢাকায় সরকারি পরিষেবা লাটে উঠেছে। আপনাদের দেখালাম টপ 10 ব্রেকিং। Once the snake is unleashed, it will end up biting whoever it can. A snake remains a snake. অভিষেক হোক আর ইউসুফ পাঠান হোক আর যেই হোক, কোশ্চেনটা সেটা নয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা দেশ ঐক্যবদ্ধ, কিন্তু সেটাকে রাজনীতির মনোভাবে ব্যবহার করার জন্য কখনো সিন্দুর এবং তাকে নিয়ে নানান রকম ভঙ্গি। আর আপনারা অনেক টক শো করছেন, কে গিয়ে জাপানে জল খাচ্ছে না চা খাচ্ছে সেগুলোও দেখাচ্ছেন। আমার কোনো আপত্তি নেই, আমাদের মধ্যে হিংসা রিপুও নেই। রক্তের সুদূর বইছে, সুদর্শন চক্র, এগুলো সমস্ত রাজনীতি করার মনোভাব। তো দিল্লির নেতারা যদি সেই চেষ্টা করেন, क्या मोदी चुप बैठ सकता है जब कोई हमारी बहनों के सिंदूर को मिटाएगा तो उसका भी मिटना तय हो जाता है। ভারতীয় সেনাকে কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ। আর অপারেশন সিঁদুর কেন, কোন প্রেক্ষিতে কেন অপারেশন সিঁদুর করতে হলো, সেই ব্যাখ্যা দিতে বিশ্বে বিভিন্ন দেশে ভারতীয় সাংসদরা 7-7টা দল ঘুরে বেড়াচ্ছে। দেশে দেশে বার্তাটি ক্রমশ রটে গেল। So we need to be very careful and mindful of how Pakistan has been harboring terrorism, harboring terrorists from 9/11 to 26/11 in Mumbai, to Pahalgam, to Pathankot, to Uri, repeatedly one after one terror attacks. এই বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তৃণমূলের নাম্বার 2, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাপান, দক্ষিণ কোরিয়া, এটা নিয়েও বাংলায় চর্চা শুরু হয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পাকিস্তানকে পাগলা কুকুর বলছে, আর ববি হাকিম বলেছিলেন মিনি পাকিস্তান। আপনি খুঁজে নেন, একটা মুখ একটা মুখোশ, একটা করে বক্তৃতা দিচ্ছে, আর রাজ্য বিজেপি দেখছে আর জ্বলছে, লুচির মতো ফুলছে, দেখছে আর জ্বলছে, লুচির মতো ফুলছে। You know, breeding a snake back in your backyard and expecting that snake to only bite your neighbor is the last mistake we should do, or last thing we should think of. Because once the snake is unleashed,
it will end up biting whoever it can. A snake remains a snake. অভিষেক হোক আর ইউসুফ পাঠান হোক আর যেই হোক, কোয়েশ্চেনটা সেটা নয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা দেশ ঐক্যবদ্ধ, কিন্তু সেটাকে রাজনীতির মনোভাবে ব্যবহার করার জন্য কখনো সিন্দুর এবং তাকে নিয়ে নানান রকম ভঙ্গি। অভিষেক বন্দ্যোপাধ্যায় পাকিস্তানকে পাগলা কুকুর বলছে, আর ববি হাকিম বলেছিলেন মিনি পাকিস্তান। আপনি খুঁজে নেন একটা মুখ একটা মুখোশ, কোনটা মুখ আর কোনটা মুখোশ খুলে নেন। রাজ্য বিজেপির অক্ষম ঈর্ষা, আরে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন এবং বেস্ট পারফর্মার। অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরতে দেশ জুড়ে তিরঙ্গা যাত্রা চলছে। পাল্টা পথে নামতে হচ্ছে তৃণমূলকেও। এই তো সেদিন রাজপথে নামলো তৃণমূলের মহিলা সেল। ওই যে মিশন অবগুণ্ঠন আপনাদের ছবি দেখিয়েছিলাম, আসলে তৃণমূল ভালোই বুঝেছে বিজেপি যদি একচেটিয়া প্রচার চালায় তাহলে তাদের পক্ষে সেটা বিপদের, সুতরাং মাটি 1 ইঞ্চি জমিও ছাড়া যাবে না। আবার বিজেপিও বুঝছে তৃণমূলের দেশপ্রেমের প্রচারে তাদেরও কিছুটা বিপদ থাকতে পারে, কারণ ক্ষীর ভাগাভাগি হয়ে যাবে। এই আবহেই বসছে বিধানসভার অধিবেশন। সেখানে সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব আনতে চলেছে বাংলার শাসক দল। পাকিস্তানের ধ্বংস চাই, পাকিস্তানের ধ্বংস চাই। আমাদের 9 তারিখে বিধানসভা অধিবেশন হবে এবং আমাদের একটা প্রস্তাবও আসবে। সেই প্রস্তাবটা আমাদের সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে তাদের যে পারফরমেন্স, বিশেষ করে পহেলগাঁওয়ের ঘটনার পরে, বাংলার বিরুদ্ধে মৌলবাদের বিরুদ্ধে জঙ্গিবাদ নিপাত, তাদের এই এত বীরত্বের পরিচয় যে তারা লিখেছেন, তাদের সম্বর্ধনা জানিয়ে আমাদের এখানে একটা আসার সম্ভাবনা আছে। সেটা সরকার পক্ষ থেকে আসবে, নাহলে আমি চেয়ার থেকে করব। হাতে তিরঙ্গা নিয়ে ঘুরবে আর স্বপ্ন দেখবে পশ্চিম বাংলাদেশ বানাবো। এখানে মুর্শিদাবাদে যেটা করেছে সেটা যেন তৃণমূল কংগ্রেস না করে। এই দাঙ্গা তৃণমূল কংগ্রেস করিয়েছে, এটা আমার কথা নয়। হাইকোর্টের যে 3-ম্যান কমিটি তারা বলে দিয়েছে তৃণমূলের এমএলএ, তৃণমূলের কাউন্সিলর মেহবুব আলম, এক্স কাউন্সিলর, তারা দাঁড়িয়ে থেকে দাঙ্গা করেছে, এটা আমার কথা নয়। অধিবেশন চাইছেন, তাহলে এখানে মুর্শিদাবাদ নিয়েও আলোচনা করা হবে। ওরা প্রস্তাব দেখি না, প্রস্তাব আসলে পরে সেটা আমরা বিবেচনা করে দেখব তার গুরুত্ব কতটা, গাম্ভীর্য কতটা রয়েছে। মুর্শিদাবাদ আমাদের রাজ্যের ইন্টারনাল একটা সমস্যা। স্বাভাবিকভাবে সেই বিষয়টি আমাদের রাজ্য বিধানসভায় আলোচনা হওয়া একান্ত প্রয়োজন। আরে আসলে বিধানসভাকে অ্যাভয়েড করে মমতা ব্যানার্জি, লোকসভাকেও অ্যাভয়েড করতে চায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরা কেউ মানুষের মুখোমুখি হতে রাজি না, বিরোধী পক্ষের মুখোমুখি হতে রাজি না। একতরফা মনোভাবে রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার দুজনেই চলে। এই তো সিট বলে দিয়েছে যে 2 দিন ধরে পুলিশ, রাজ্য পুলিশ মানে মমতা পুলিশ, জনগণের ফোন ধরেনি। ওরা তো সব বিষয়ে আলোচনা করতে চায়, ছোটোখাটো যাই হয় প্রত্যেকটা উত্থাপন করে। আলোচনা যখন শুরু হয়, যখন মাননীয় মুখ্যমন্ত্রী বলতে ওঠেন, তখন ওরা ওয়াক আউট করে যায়। এটা অত্যন্ত দৃষ্টিকটু। আমার মনে হয় বিরোধী দলে যারা রয়েছেন তাদের এটা বোঝা উচিত। সাবধান, যেখানে ভোটের ভয়। তৃণমূল নেত্রী সাবধান করেছিলেন আগেই, আর কি বার্তা একেবারে নিচু তলায় পৌঁছে দিতে শুরু করে দিল তার দল। সেলসম্যান সেজে ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হচ্ছে। দলের নেতাকর্মীদের সতর্ক করল তৃণমূল। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োর বিনিময়ে ভোটারদের নাম, ফোন নাম্বার জেনে যাচ্ছে কুচক্রীরা। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নাম ভাড়িয়ে চলছে তথ্য সংগ্রহ। সার্কুলার জারি করে দলের নেতাদের জানিয়ে দিল তৃণমূল। তৃণমূলের এই সতর্কবার্তার পরই ধরপাকড় শুরু হয়ে গেছে। বাঁকুড়ায় সমীক্ষা করতে গিয়ে গ্রেফতার 2 মহিলা সহ 5। বাঁকুড়ার 15 নম্বর ওয়ার্ডে জনমত সমীক্ষা করতে এসে গ্রেফতার। প্রতারণার উদ্দেশ্যে ভুয়ো পরিচয় দেওয়ার অভিযোগে গ্রেফতার দাবি পুলিশের। একটা ওপিনিয়ন পোল করার জন্য কাজ করছিলাম, ঠিক আছে? হ্যাঁ, তো কাজ এখনো স্টার্ট হয়নি, ওনার সাথে পারমিশন নেওয়ার জন্য গেছিলাম। কার কাছে? 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, 15 নম্বর ওয়ার্ডে যিনি আছেন বাপি চক্রবর্তী নাকি, ওনার সাথে কথা বলতে গেছিলাম যে আপনার এলাকাতে কাজ করবো, একটু পারমিশন দিলে ভালো হয়। কিসের কাজ? ওপিনিয়ন পোল, মানুষের জনমত সমীক্ষা যেটা বলা হয়। আপনারা কোথা থেকে এসেছিলেন?
আমাদের এটা ডিফেন্স হচ্ছে একটা কোম্পানি, ঠিক আছে, রিসার্চ অর্গানাইজেশন। আমাদের বাড়ি হচ্ছে সোনামুখী। তাহলে পুলিশ কেন অ্যারেস্ট করলো আপনাদের? সেটা আমরা এখন বলতে পারছি না। যেখানে ভোটের ভয়, যে কথা বলছিলাম, আর সেই ভয় থেকেই দলের কর্মীদের সতর্ক করেছে শাসক দল। তারপর রাজনীতি চলল, রাজনীতির পথ ধরে। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। বারবার বলছি যে এই ধরনের কিছু কেন্দ্রীয় দল সেজে কেউ আসছে, কেউ এনজিও সেজে আসছে, বহিরাগতরা ঢুকছে, কিছু কিছু উপহার দিচ্ছে মানুষকে, তাদের ডিটেল চাইছে। নির্বাচন এলে জাতীয় সমস্ত সার্ভে সংস্থা সার্ভে করার, প্রকৃত কে করছে, কোথায় করছে, এটা জানতে হবে। তৃণমূল যেরকম ভাবে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বিভ্রান্ত করার যোগ্যতা নেই বলে কোম্পানিকে ব্যবহার করেছে, হয়তো বিজেপিও তাই ব্যবহার করেছে। কিন্তু মানুষের সঙ্গে কথা বলে তার মনটা জানা, এটাতে অপরাধ হিসেবে দেখা তো কথা নয়। আইপ্যাকের লোক কিনা, আইপ্যাকের লোক অবশ্য হলে পুলিশ ধরতো না, নিশ্চয়ই আইপ্যাকের লোক নয়। এটা বাড়ি বাড়ি শৌচাগারের টাকাটা পায়খানাও খেয়ে ফেলেছে কিনা, দেখতে গেছিল কিনা, সেটাও দেখতে হবে। মিশে গিয়ে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকতে চাইছে, তো ফলে মাননীয় মুখ্যমন্ত্রী সতর্ক করেছেন পুলিশ প্রশাসনকে। আমরা দলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী দলের তরফ থেকেও সমস্ত বুথ পর্যন্ত সার্কুলার দেওয়া হয়েছে এই ধরনের সতর্ক থাকতে। চাকরিহারাদের কথায় আসবো এবার। দেখুন, রোজই চাকরিহারাদের কথা বলি, কিন্তু মুশকিলটা কোথায় জানেন? ছবিতে কোনো বদল আগেও ছিল না, আজও নেই, যা ছিল সেই একই ছবি। উল্টে জট জটিলতা প্রতিদিন বেড়েই যাচ্ছে। কোন পথে যাচ্ছে এই চাকরিহারাদের ভবিষ্যৎ, তা বোঝাই দায়। রাজ্যের শিক্ষা সচিবের সঙ্গে আজ বৈঠক হয়েছে চাকরিহারাদের। তাদের প্রতিনিধি দল পৌঁছে গিয়েছিল কথা বলতে। তাদের আশা ছিল শিক্ষামন্ত্রী সরাসরি কথা বলবেন তাদের সঙ্গে, বসবেন মুখোমুখি। তা না হওয়ায় শুরুতেই ধাক্কা। যদিও সেসব সামলে শেষ পর্যন্ত ঘন্টা দুয়েকের ওপর বৈঠক হয়। শিক্ষক যারা চাকরিহারা তাদের মোদ্দা কথা, আজকে যেটা মূল ব্যাপার নির্যাস দাঁড়িয়েছে একটাই, যে জট কাটেনি। চাকরিহারারা এদিনও জানিয়ে দিয়েছেন পরীক্ষা দেওয়ার, মানে নতুন করে যারা যোগ্য তারা নতুন করে পরীক্ষা দেবেন না। আমাদের পক্ষ থেকে আমরা অবশ্যই বলেছি যে আমরা যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছি, আমরা কোনোভাবেই পরীক্ষায় বসতে চাই না। আমাদের শারীরিক কন্ডিশন, মানসিক কন্ডিশন এখন পরীক্ষা দেওয়ার মতো নয়। যে একটা চাকরির জন্য আমরা যোগ্যতার পরীক্ষা দিয়েছি, আমরা কোনোভাবেই দেব না। আমাদের দাবি একটাই, আমরা পরীক্ষা দেব না। যে দাবি আমরা আগেও রেখেছিলাম, এখনও আছে। আমাদেরকে সসম্মানে, স্বপদে, স্কুলে বহাল রাখতে হবে। কীভাবে করবেন সেটা ওনারা জানেন। অর্থাৎ চাকরিহারাদের আন্দোলন এবার হবে দিল্লিমুখী। শিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক বৈঠকে একথা স্পষ্ট করে দিয়েছেন চাকরিহারা আন্দোলনকারীরা। সপ্তাহের প্রথম দিনই দেখা গেল তৎপরতা তুঙ্গে। চিহ্নিত অযোগ্যদের অবিলম্বে বরখাস্ত এবং ওএমআরের মিরর ইমেজ প্রকাশের দাবিতে শীর্ষ আদালতে দ্বারস্থ হচ্ছেন চাকরিহারারা। সেজন্য এদিন তাদের একাংশ দিল্লির পথে পা বাড়িয়েছেন। সব দলের সাংসদদের সঙ্গে তাদের নাকি দেখা করার পরিকল্পনা রয়েছে। আমরা সেই অযোগ্যদের, সকল তথাকথিত অযোগ্যদের যাতে অবিলম্বে টার্মিনেট করা হয়, সেই দাবিতে আমরা মামলা লড়ব। সুপ্রিম কোর্টে আজকেই লড়ব, ভ্যাকেশন কোর্টে লড়ব। অতি দ্রুত আমাদের সাধ্য মতো ক্ষমতা অনুযায়ী আমরা দিল্লি যাচ্ছি। আমরা আমাদের সর্বোচ্চ আত্মত্যাগের বা চেষ্টার মধ্য দিয়ে আমরা এই কাজটা করার চেষ্টা করছি। এরা চলো দিল্লি বলে বেরিয়ে পড়েছেন, রওনা দিয়ে দিয়েছেন রাজধানীর পথে, সেটা ভালো কথা। কিন্তু এদিকে কলকাতায় যে তাতে তাপ উত্তাপ কমে গেছে এমন কথা কিন্তু ভুলেও ভাববেন না। এই যে শিক্ষামন্ত্রী এদিন বৈঠকে ছিলেন না, তা নিয়ে তারা হইচই বাঁধিয়ে দিয়েছেন। আবার আমরা শিক্ষামন্ত্রীকে মেইল করব, চিঠি লিখব। আমাদের এখনো দাবি, আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে বসতে চাই এবং কিছু প্রশ্ন আমরা উনাকে করতে চাই, উনার কাছ থেকে উত্তর পেতে চাই। আমরা অবশ্যই চাইবো যেন শিক্ষামন্ত্রী অতি দ্রুত আমাদের সঙ্গে আলোচনায় বসে। নোটিফিকেশনের বিষয়ে অনেক কিছু উত্তর অস্পষ্ট থেকেছে বা ওনারা দিতে পারেননি। আমরা শিক্ষামন্ত্রীর কাছে স্পষ্ট কোনো বার্তা আমরা চাইছি যে সরকার নোটিফিকেশন না দিয়ে কিভাবে আমাদের ফিরিয়ে আনতে চাইছে। আমরা মনে করি আমাদের এত প্রশ্নের উত্তর একমাত্র চিফ মিনিস্টার
বা এডুকেশন মিনিস্টার যদি আমাদের সঙ্গে দেখা করেন, তবেই আমরা হয়তো আমাদের প্রশ্নগুলো সঠিক জায়গায় দিতে পারবো। প্রশ্ন হাজারো, কিন্তু উত্তর নেই, এটাই মুশকিল। চাকরিহারাদের আন্দোলন চলছে তো চলছেই, সেই সঙ্গে রাজনৈতিক খোঁচাখুচিও চলছে, মানে কটাক্ষ আর পাল্টা কটাক্ষের পালা, সেটাও ননস্টপ চলছে। সব মনোজ পন্থ, আলাপন বন্দ্যোপাধ্যায় আর মমতা ব্যানার্জি করছে। 1.5 পয়সা মূল্য নেই ভৃত্য বসু। ভৃত্য বসু, ওর নাম তো বদলে গেছে, ভৃত্য বসু হয়ে গেছে। ভৃত্য বসু 1.5 পয়সা মূল্য নেই। সরকারের কোনো হেলদোল নেই, মুখ্যমন্ত্রী বুঝতে পারবেন না এর আগে যারা অযোগ্য তাদেরকে যোগ্য বলে কাগজ দিয়ে তাদের সঙ্গে মিটিং করেছেন। উনি অযোগ্যদের পাশে, উনি চাকরি চোরদের পাশে। বিরোধীদের অভিযোগের কোনো শেষ নেই, কিন্তু এটা ভাববেন না যে শাসক দল মুখ বুজে আছে। তারাও তাদের যুক্তি পেশ করছে, খোঁচা দেওয়ার কাঁটা তারাও সাজিয়ে গুছিয়ে তৈরি রেখেছে। তা দিয়ে যেমন বিরোধীদের নিশানা করা হচ্ছে, একই সঙ্গে আক্রমণ করা হচ্ছে চাকরিহারা যারা আন্দোলনকারী তাদেরও। শুনুন। যারা চাকরি খাওয়ার রাজনীতিতে তাথই নৃত্য করছিল, এনাদের যদি মনে হয় তাদের কাছে ঘুরলে তাদের সুরক্ষা থাকবে, মনে হয়েছে লড়াইটা লিগাল সুপ্রিম কোর্টে। ফলে দয়া করে কারুর কোনো প্ররোচনা এমন কিছু করবেন না যাতে এই আইনি লড়াইয়ের জায়গাটা ডিস্টার্ব হয়। এসবের মধ্যে আরও একটা বড় ইস্যু হলো চাকরিহারাদের আন্দোলনের জায়গা, মানে ধর্নাস্থল। ঠিকানা বদলে যাওয়ার কথা ছিল অনেক আগেই, হাইকোর্টে নিয়ে নির্দেশ দেওয়ার পর, কিন্তু বাস্তব ছবিটা কি জানেন? কিচ্ছু বদলায়নি। এখনও বিকাশ ভবনের সামনেই চলছে সেই আন্দোলনের আগুন এবং তারা সেখানেই বসে রয়েছেন। অথচ এতদিনে সেন্ট্রাল পার্কের সামনে চাকরিহারাদের গিয়ে বসার কথা, কিন্তু কোথায় কি? চাকরিহারা শিক্ষকদের অন্যতম শর্ত ছিল যে তারা যেখানে বসবেন সেই জায়গাটাকে পরিষ্কার করতে হবে, সেখানে ইলেকট্রিসিটি দিতে হবে, বায়ো টয়লেট দিতে হবে এবং জলের ব্যবস্থা করতে হবে। তাহলেই তারা বিকাশ ভবন চত্বর ছেড়ে এখানে উঠে আসবেন। আমি ছবিটা দেখাবো। প্রশাসনের তরফ থেকে এখানে অস্থায়ী তাঁবু তৈরি করা হয়েছে, বলা চলে বাঁশ এবং ত্রিপল দিয়ে একটা থাকার মতন জায়গা তৈরি করা হয়েছে। এখানে বেশ কয়েকটা বায়ো টয়লেট বসানো হয়েছে, 4টে বায়ো টয়লেট বসানো হয়েছে। বায়ো টয়লেট বসানোরও কিন্তু নির্দেশ ছিল কোর্টের তরফ থেকে। আমরা যদি ভেতরটায় আসি, এখানে কিন্তু এখনো কোনো ফ্যান বা জলের ব্যবস্থা বা ইলেকট্রিসিটির ব্যবস্থা করা হয়নি। সেটা চাকরিহারা যোগ্য শিক্ষকরা তারা দাবি করেছেন যে এই ফ্যান, ইলেকট্রিসিটি এবং জলের ব্যবস্থা না করলে তারা কিন্তু বিকাশ ভবন থেকে উঠে এখানে আসবেন না। সুতরাং চাকরিহারাদের বক্তব্য যে পরিকাঠামো এখনো তৈরি হয়নি ধর্নাস্থলে, যেটা নির্দেশ ছিল কোর্টের। যেমন কথা তেমনই কাজ, তারা যাননি আগের জায়গা ছেড়ে। তারপর আজকে তো আবার দিনভর বৃষ্টি, ফলে হাল বেহাল। তাতে অবস্থা একেবারে শোচনীয়, প্রশ্নই নেই ওখানে যাওয়ার, বলছেন চাকরিহারারা। এই বৃষ্টির ওয়েদারে সেখানে কিন্তু থাকার মতো পরিস্থিতি নেই, অর্থাৎ না জল পড়ে পুরো জায়গাটা ভিজে গেছে। ওই শুধুমাত্র একটা ত্রিপল দিয়ে এত চরম বৃষ্টির মধ্যে দিয়ে ওই জায়গাটায় কিন্তু স্থায়ীভাবে থাকার মতন পরিস্থিতি বা কোনো রকম যে পর্যাপ্ত ব্যবস্থা সেটা ওনারা করেননি। আমরা কিন্তু সহযোগিতা করতে চাইছি প্রশাসনকে, কিন্তু প্রশাসনের সহযোগিতা করার মানসিকতাটা থাকতে হবে। যে সেটটা করা হয়েছে সেটা কিন্তু হেলদি নয় এবং পর্যাপ্ত নয়। 26-এর ভোটের উত্তাপ বাংলায় এখন থেকেই কিন্তু আমরা টের পাচ্ছি, আপনারাও পাচ্ছেন আশা করি। আজ ফের একবার রাষ্ট্রপতি শাসনে ভোট করানোর কথা বললেন শুভেন্দু অধিকারী। শাসকের উপর মানসিক চাপ তৈরি করতে চাইছেন বিরোধী দলনেতা। বাংলায় ভোট হলে মমতা ব্যানার্জি হারবে, সরকার হারবে এবং তৃণমূল থার্ড হবে। পাঞ্জাবে কংগ্রেসের যে অবস্থা হয়েছে, এখানে তৃণমূলের অবস্থা তাই হবে যদি ভোট হয়। কারণ এমন 60-70টা আসন আছে যেখানে ভোট হয় না, ভোট করতে দেওয়া হয় না। আমরা ইলেকশন কমিশনকে বলবো ওই 2 মাস 2.5 মাস রাষ্ট্রপতি শাসনে নির্বাচন। শুনলেনই শুভেন্দুবাবুর নজরে এখন ওই 60-70টা আসন, তাহলেই বাংলায় পরিবর্তন, এই কথাই তিনি বলতে চাইছেন। তার জন্য একের পর এক আবদার, আবদার বলবো না, দাবি। ভোটে বাইরের পুলিশও চান শুভেন্দু। এই পুলিশ আধিকারিকদের দিয়ে ভোট নয়, কনস্টেবলদের উপরে, এএসআইদের উপরে আমাদের কোনো নেই। ওরা ভোট করলেই করতে পারবে, শুধু নির্দেশক বদলে দেন। এদেরকে রাজ্যে এক জেলা থেকে অন্য জেলা করলে হবে না, এদেরকে ভোটের সময় রাজ্যের বাইরে পাঠাতে হবে।
সার্কেল ইন্সপেক্টর আছে, ওর উপরে এসডিপিও আছে, অ্যাডিশনাল এসপি আছে, এসপি আছে, ডিআইজি আছে, আইজি আছে, এডিজি আছে এবং সর্বোপরি ডিজিপি আছে। পুরো চেনটা পলিউটেড, পলিটিক্যালি বায়াসড। আর রাজ্যের বাইরে থেকে ওসি, আইসি, এসপি, ডিজিপি এনে বসাতে হবে, নইলে বাংলায় ডেমোক্রেসি এস্টাবলিশ হতে পারে না। এক গুচ্ছ অভিযোগ নিয়ে আজ নির্বাচন কমিশনের দফতরে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। অরুণ গড়াই মামলায় সিবিআই তদন্ত দাবি করেছেন বিরোধী দলনেতা। আবার অরুণ গড়াইয়ের কেস, ইটস এ বিগ 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 স্ক্যাম। অরুণ গড়াই যে এফআইআর, এই এফআইআরে স্টেট পুলিশ কেন ইনভেস্টিগেট করবে, কেন সিবিআই ইনভেস্টিগেট করবে না? আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এই 120টা ডিস্ট্রিক্ট ম্যানেজার যারা আছেন পিএসসি থেকে পাঠানো হয়েছে, এরা ছোট ছোট টুলস, ছোট মেশিন, এদেরকে ব্যবহার করা হয়েছে। এরাও দায়ী, আমি বলছি না, ক্লিন চিট দিচ্ছি না। এদেরকে ব্যবহার করেছেন এসডিও এবং ডিএমরা। তাই এই কেস অবিলম্বে আপনি সিবিআইকে হ্যান্ডওভার করুন। আচ্ছা, ভালো কথা। এই যে অনেকেই হয়তো অরুণ গড়াই ব্যাপারটা কি জানেন না, তাদের আপনারা বলে দিই। এই অরুণ গড়াই যার নাম শুনছেন, দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপে অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার ছিলেন। বেছে বেছে হিন্দুর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ এনেছিল বিজেপি। অভিযোগ ছিল শাসক দল তৃণমূল কংগ্রেসের ইশারায় বেছে বেছে হিন্দুদের, মানে হিন্দু ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিয়েছেন এই অরুণ গড়াই। ইআরওর লগইন আইডি ব্যবহার করে ভোটার তালিকায় নাম সংযোজন এবং বিয়োজনের অভিযোগ উঠেছিল, বিজেপি করেছিল। প্রাথমিক তদন্তে তার সত্যতা প্রমাণিত হয়ে যাওয়ায় তাকে সাসপেন্ডের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সেই মামলায় শুভেন্দু চান সিবিআই এর দ্বারা তদন্ত করা হোক। এটাও কি শাসককে চাপে ফেলারই একটা কৌশল? 25-এই 26-এর প্রচার তৃণমূলের, শুধু তৃণমূল নয়, সব দলই কিন্তু 25-এ 26-এর প্রচার শুরু করে দিয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে নামলেন অনুব্রত মণ্ডল। বীরভূমে তৃণমূলের ঐক্যবদ্ধ ছবি তুলে ধরার চেষ্টা কেষ্টমণ্ডলের। একই মিছিলে অনুব্রত মণ্ডল, কাজল শেখ ও তৃণমূলের কোর কমিটির সদস্যরা। দল চাপ দিয়েছে সবাইকে মিলেমিশে থাকতে হবে। আজ তৃণমূলের তরফে মিছিল হয়েছে বোলপুরে। তাহলে সবে মিলি করি কাজ, তাই তো এই মেসেজটাই দিতে চাইছে বীরভূম তৃণমূল। সেখানে তো জেলা সভাপতির পদটাই তুলে দিয়েছে দল, মানে দলের শীর্ষ নেতৃত্ব, কিন্তু তাল কাটলো সেখানেই। আছেন মলয় মুখার্জি, আছেন লাভপুরের ব্লক প্রেসিডেন্ট এবং লাভপুরের সব কর্মীরা, এবং আমোদপুরের ইলেনবাজারের ব্লক প্রেসিডেন্ট এবং ইলেনবাজারের কর্মীরা। সভাপতি আচ্ছা, সভাপতি কি এসেছেন? কি বললেন কাজল শেখ? মিছিল করলেন, আপনি পেছনে ছিলেন, অনুব্রত মণ্ডল আগে, পরে আপনার নাম নেওয়ার সময় বললেন যে, লাস্টে বললেন যে কাজল রয়েছে কিনা আমি জানি না। তাকেই করা উচিত। আমার চোখ আছে, আমার চশমা আছে, আমি সবাইকে দেখতে পাচ্ছি। তিনি হয়তো দেখতে পাননি, হয়তো চোখে চশমা ছিল না, এই প্রশ্ন তাকেই করা উচিত। কালকেও দেখলাম মঞ্চে উঠলেন না, আজকেও মঞ্চে উঠলেন না। আমি উঠেছি, আপনি তো। সুতরাং সে প্রশ্ন আমার করুন, আমার প্রশ্নের জবাব আমি দেবো। অন্য কারো প্রশ্নের জবাব আমি দিতে বাধ্য নই। আমার প্রশ্ন করুন, আমাকে প্রশ্ন করুন, আমার বিষয়ে প্রশ্ন করুন, আমি আমার বিষয়ে প্রশ্ন দেবো, আমার প্রশ্ন উত্তর। অন্য কারো প্রশ্নের উত্তর আমি দেবো। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH